গল্পের শুরুটা হয় ১৯৯০ সালের ১৯ জুন দিয়ে। অ্যাস্টিং গবেষকদের একটা দল কোনো একটা ব্যাকরুমসের ভেতরে প্রবেশ করে। সেই দলে ক্যামেরাম্যান হিসেবে ছিল নরেন্দ্র বর্মন, কিন্তু কোনো এক অজানা কারণে সে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই নরেন্দ্র ক্যামেরা অন করে রেখে সামনে এগোতে থাকে, কিন্তু রুম ছাড়া আর কিছুই দেখতে পায় না। তাই সামনে এগোতেই থাকে। এগোতে গিয়ে অনেক ক্যাবল দেখতে পায়। সেই ক্যাবলকে অনুসরণ করে নরেন্দ্র আসিঙ্ক তৈরি করা রেডিও সিগন্যাল রুমে প্রবেশ করে। এরপর রেডিওর মাধ্যমে তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তা করতে পারে না। তবে নরেন্দ্রর কথায় বোঝা যায় এখানে সে কিছু একটা দেখেছে, কিন্তু সেইটা কি তা বলতে পারছে না। আবার ব্যাপারটা তাকে আতঙ্কিতও করেছে। আতঙ্কের মধ্যেই হঠাৎ করে একটা পাখি ওই রুমের উপর দিয়ে নিচে পড়ে যায়। এটা দেখে নরেন্দ্র আরো বেশি ভয় পেয়ে যায়। এমন একটা জায়গায় পাখি কোথা থেকে আসলো? আবার পাখি দুইটা উড়েও যায়। এমনটা দেখে নরেন্দ্র সামনে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সে দূর থেকে একটা ছায়ামূর্তির মতো কিছু একটা দেখতে পায়। সেইটা দেখে নরেন্দ্র ভয়ে দৌড়াতে শুরু করে। এক রুম থেকে অন্য রুমে দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় পৌঁছায় যে রুমের দরজাটা বন্ধ ছিল, কিন্তু নরেন্দ্রকে ভয় গ্রাস করে নিয়েছিল। তাই সে আবারও পেছনের দিকে দৌড়াতে শুরু করে। তবে এবার সে সরাসরি সেই ছায়ামূর্তির সামনেই পড়ে যায়। তখন তার হাতের ক্যামেরাটি নিচে পড়ে যায়। এতে করে আমরা শুধু নরেন্দ্রর চিৎকারই শুনতে পাই। সেই চিৎকার ছিল খুবই বেদনাদায়ক। এতে করে বোঝা যাচ্ছিল সেই ছায়ামূর্তিটি তার কোনো বড় ক্ষতি করে দিয়েছে। পরবর্তীতে আসিঙ্ক কোম্পানি নরেন্দ্রর ক্যামেরাটি উদ্ধার করে। তারপর ৪ জন লোক সেই ক্যামেরার ফুটেজ দেখে একদম স্তব্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে ব্যাকরুমের ভেতরে অজানা একটা প্রাণীর সন্ধান পাওয়া গেছে। সিন শিফট করে এরপর মেরি ক্লাইন নামের একজন থেরাপিস্টকে দেখানো হয়। তার চোখের সামনে ভেঙে ফেলা হয় তাদের পুরনো বাড়ি। সেই বাড়িতে মেরি এবং তার মায়ের কত স্মৃতি ছিল। তারা বাড়ি বানানোর সময় বাইরে হাতের ছাপ দিয়েছিল। বাড়ি পুরো ভেঙে ফেললে মেরি তার ছোটবেলার হাতের ছাপ কোনোভাবে উঠিয়ে স্মৃতি হিসেবে তার কাছে রেখে দেয়। এরপর আমরা ক্লার্ক নামে একজনকে দেখতে পাই। মেরি এই ক্লার্কেরই থেরাপিস্ট। ক্লার্ক নিজের জীবন নিয়ে পুরোপুরি হতাশ। সে একজন আর্কিটেক্ট হতে চেয়েছিল, কিন্তু হতে পারেনি। এর মধ্যেই তার বিয়ে হয়ে যায় এবং মাথায় নানা দায়িত্ব চলে আসে। তাই সংসার চালানোর জন্য সে একটা ফার্নিচারের দোকান খোলে। তবে সেই দোকানটিও খুব ভালো চলছিল না। সেখান থেকে লাভ হওয়ার বদলে উল্টো নিজের পকেটের টাকাই চলে যাচ্ছিল। সব দিক থেকে এভাবে ব্যর্থ আর হতাশ হয়ে ক্লার্ক একসময় মদ্যপানে আসক্ত হয়ে পড়ে, যা তার বৈবাহিক জীবনেও বড় প্রভাব ফেলতে শুরু করে। বউ তাকে ফেলেই চলে যায়। তাই সে থেরাপিস্ট মেরির কাছে আসে। থেরাপি সেশন শেষে ক্লার্ক চলে আসে তার দোকানে। তার দোকানের নাম ক্যাপ্টেন ক্লার্কস অটোম্যান এম্পায়ার, অর্থাৎ নামটা স্পষ্ট নয়। জলদস্যু এবং সুলতানের এক অদ্ভুত মিশ্রণ। এমন নামের সাথে সে ক্যাপ্টেন ক্লার্কের যে লোগোটি বানিয়েছে সেইটার চেহারাও বেশ অদ্ভুত, এবং তার হাতে 2টি তলোয়ার দেওয়া হয়েছে। দেখে মনে হয় ক্লার্ক নিজেই জলদস্যু আর সুলতানের পরিচয়ের মাঝে নিজেকে গুলিয়ে ফেলেছে। তো ক্লার্ক তার দোকানের বিজ্ঞাপনের জন্য একটা ভিডিও শুট করছিল। এই কাজে তাকে সাহায্য করছিল তার কর্মচারী ববি, সাথে ছিল সহকারী ম্যানেজার ক্যাট। এরপর ক্লার্ক তার একজন ইলেকট্রিশিয়ান বন্ধুকে ডাকে, কারণ তাদের বেসমেন্টে আলো সবসময় জ্বলছিল আর নিভছিল। ক্লার্কের এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই সে ওই বেসমেন্টেই থাকতো এবং ঘুমাতো। ইলেকট্রিশিয়ান এসে বেসমেন্টের ফিউজ বক্স পরীক্ষা করে। সেখানে সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। সে দেখে ফিউজ বক্সের অর্ধেক সুইচ ঠিক আছে, কিন্তু বাকি অর্ধেক সুইচ উল্টো হয়ে আছে এবং সেগুলো অন্য কিছুর সাথে যুক্ত ছিল। এভাবে কিভাবে কি হয়েছে তার কিছুই জানত না ক্লার্ক। এমনকি সেই বক্সটিও খুলছিল না, যা বেসমেন্টের ভেতরের একটা বড় রহস্য ছিল। তো ইলেকট্রিশিয়ান যা যা পারে তা ঠিক করে চলে যায়। ওদিকে মেরিকে খুবই একা দেখাচ্ছিল। এতে করে বোঝা যায় মেরি অতীতে বড় কোনো ধরনের কষ্ট পেয়েছে। সে যে অন্যদের থেরাপি দিচ্ছে, আসলে তার নিজেরই থেরাপির প্রয়োজন। এমনটাই বোঝা যাচ্ছিল মেরির মানসিক অবস্থা দেখে। অন্যদিকে ক্লার্ক দোকানে বসে টিভি দেখতে থাকলে হঠাৎ করে টিভি বন্ধ হয়ে যায়। দোকানের আলো জ্বলতে নিভতে শুরু করে। এতে করে ক্লার্ক বিরক্ত হয়ে গাড়ি নিয়ে বাইরে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে নিজের বাড়ির সামনে পৌঁছিয়ে গাড়ি পার্ক করে শুধু বাড়ির দিকে তাকিয়ে থাকে। ক্লার্ক চাইলে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করতে পারত, কিন্তু ক্লার্ক সবসময় মনে করে এসেছে সে কোনো অন্যায় করেনি, তাই ক্ষমাও চায় না। পরের দিন একজন মাও তার সন্তানের ভালোবাসা দেখে মেরির নিজের মায়ের কথা মনে পড়ে যায়। অন্যদিকে ক্লার্ক দোকানে এসে বোর হচ্ছিল, কারণ কোনো ক্রেতাই ছিল না। তাই ক্লার্ক বোর হয়ে তার প্রিয় কাজ করছিল।
অর্থাৎ সে যে আর্কিটেক্ট হতে চেয়েছিল সেইটার কথা ভেবে এক বিল্ডিংয়ের নকশা তৈরি করছিল। রাতের বেলা ক্লার্ক টিভি দেখতে থাকলে আবারও হঠাৎ টিভি বন্ধ হয়ে যায়। তারপর ব্যাকরুমের সেই ভিডিও নিজে থেকেই টিভিতে চলা শুরু করে, কিন্তু এরপরেই আবারও টিভি বন্ধ হয়ে গেলে ক্লার্ক রেগে গিয়ে চলে আসে বেসমেন্টে, কারণ বেসমেন্টেরই লাইট অন অফ হচ্ছিল। সেখানে ক্লার্ক নিজে থেকেই ফিউজ বক্সটি খোলে এবং সব সুইচ অন করতে শুরু করে, কিন্তু এর ফলে উল্টো পুরো দোকানের লাইট চিরতরে বন্ধ হয়ে যায়। ক্লার্ক তাই ঘুমানোর জন্য উপরের দিকে যেতে থাকলে সে দেখতে পায় বেসমেন্টের দেয়ালে সরু এক ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে ওপাশ থেকে আলোও আসছিল। ক্লার্ক এমনটা দেখে দেয়ালের কাছে যায় এবং কান পেতে বোঝার চেষ্টা করে যে ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে কিনা, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। ক্লার্ক কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সরাসরি সেই দেয়ালের ওপাশে চলে যায়, যা দেখতে শুরুর ওই ব্যাকরুমের মতোই। গল্পের শুরুতে এই ব্যাকরুমেই আটকে ছিল নরেন্দ্র বর্মন। ক্লার্ক ভেতরে ঢোকা মাত্রই বেশ কিছু ফার্নিচার একত্রে দেখতে পায়, যা তার দোকানেই ছিল। এই ব্যাকরুমটা ক্লার্ককে বেশ কৌতূহল করে তোলে, তাই সে চারিদিকে ঘুরে দেখে, কিন্তু শুধু ফাঁকা ঘরই দেখতে পায়। একটু পরেই ব্যাকরুম থেকে ক্লার্ককে বিভিন্ন ভাষায় ওয়েলকাম করা হয়। এতে করে ক্লার্ক ভয় পেয়ে সামনে এগোতে থাকে। তখন দেখা যায় আওয়াজটি বিজ্ঞাপনের বোর্ড থেকে আসছিল, যেখানে একটা স্পিকারও লাগানো ছিল। সেই বোর্ডের ওখানে একটা ক্যামেরাও ছিল, আর এই ক্যামেরার ফুটেজগুলোই ক্লার্ক তার দোকানের টিভিতে হঠাৎ করে দেখতে পেয়েছিল। সেই ক্যামেরার নিচে একটা দরজা ছিল, সেই দরজার অন্য পাশ দিয়ে বিজ্ঞাপনের বোর্ডের তারটি নিয়ে যাওয়া হয়েছিল। ক্লার্ক সেই দরজাটি খোলার চেষ্টা করলে খুলতে পারে না, তাই ক্লার্ক ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই ক্লার্ক দেয়ালের নিচে একটা কাগজ আটকে থাকতে দেখতে পায়। কাগজটি দেয়ালে থাকা একটা ভেন্টের মতো সরু পথ দিয়ে এসে দরজার নিচে আটকে ছিল। সেই দরজাটি খোলার পর ক্লার্ক তার পেছনে একটা ব্যাগ পায়। ব্যাগের ভেতরে অনেকগুলো ভিডিও টেপ এবং আসিঙ্ক নামের ওই কোম্পানির কাজ করা কর্মচারীর পরিচয়পত্র ছিল। সম্ভবত সেটা নরেন্দ্র বর্মনেরই। এরপর ক্লার্ক সেই সরু পথের অন্য পাশে আরেকটি ঘর দেখতে পায়। সেখানে কিছু জুতো মেঝেতে এমনভাবে আটকে ছিল যেন সেগুলো মেঝের সাথেই মিশে গেছে। সম্ভবত সেখানে কেউ আটকে পড়েছিল, পরবর্তীতে আর বের হতে পারেনি। সেখানে একটা বড় সিংহাসন এবং একটা ছোট্ট দরজাও ছিল। ক্লার্ক চারপাশ দেখতে থাকলে সেই সরু পথের অন্য পাশের ঘর থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। ক্লার্ক উঁকি দিয়ে দেখলে সেখানে অন্য কাউকে দেখতে পায়, তাই ক্লার্ক খুব ভয় পেয়ে যায়। দ্রুত সেই ছোট দরজাটি খুলে সেখান থেকে বের হয়ে আসে। এরপর দৌড়ে আসবাবপত্রের কাছে আসে, খুঁজতে থাকে সেই দেয়াল, যে দেয়ালটার ফাটল দেখার সময় সে এখানে এসেছে, কিন্তু সেই দেয়ালটি আর সে খুঁজেই পাচ্ছিল না। এতে ক্লার্ক ভয় পেতে শুরু করে, ভেবে নেয় এখানে হয়তো সে আটকে পড়ে গেছে। তবে অনেক খোঁজাখুঁজির পর ক্লার্ক সেই ফাটল দেয়ালের দরজাটি পেয়ে যায়। এর অর্থ হলো দেয়ালের একটা নির্দিষ্ট অংশ দিয়েই কেবল ব্যাকরুমস থেকে বাস্তবে এবং বাস্তব থেকে ব্যাকরুমসে যাতায়াত করা সম্ভব। বাস্তব পৃথিবীতে ফিরে আসার পর ক্লার্ক আবারও ব্যাকরুমসে যায়। এবার সে সাথে নিয়ে আসে একটা ল্যাম্প স্ট্যান্ড। এই ল্যাম্প স্ট্যান্ড নিয়ে আসার মূল কারণ, ভেতরে সে যাকে দেখেছিল সে যদি কোনোভাবে রুম থেকে বাইরে চলে আসে তাহলে এই ল্যান্ড স্ট্যাম্প দিয়ে সে আঘাত করবে। তাই সে সেইটা নিয়ে সারা রাত দেয়ালের সামনে বসে থাকে, যাতে করে কোনো সমস্যা না হয়। পরদিন ফিল নামের একজন ডাক্তারকে দেখা যায়, যিনি ক্যামেরায় রেকর্ড হওয়া ক্লার্কের ফুটেজ দেখছিলেন। ফিল নিজেও আসিঙ্ক কোম্পানিতে জব করেন। এর মানে হলো এই লোকেরাই কোনোভাবে বেসমেন্টে কিছু একটা করেছিল। উল্টে থাকা সুইচগুলো আসিঙ্ক কোম্পানিরই কাজ ছিল। হতে পারে তারা ক্লার্কের ওপর কোনো পরীক্ষা চালাতে চাচ্ছিল এবং বুঝতে চাচ্ছিল যে এই ব্যাকরুমস আসলে কি। এরপর ক্লার্ক ব্যাকরুমস থেকে বের হয়ে মেরির কাছে যায়। মেরির কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। ক্লার্ক তাকে সেই জায়গার ম্যাপও দেখায়, যা সে নিজে তৈরি করেছিল। কিন্তু মেরির মনে হচ্ছিল যে ক্লার্ক হয়তো আবারও অতিরিক্ত মদ খেয়েছে। ক্লার্ক বারবার মেরিকে ব্যাকরুমস সম্পর্কে বোঝানোর চেষ্টাই করে যাচ্ছিল, কিন্তু বুঝিয়ে বলতেই পারছিল না। অনেকবার বোঝানোর চেষ্টা করার পরেও মেরি তা বিশ্বাস করে না। তাই ক্লার্ক বলে এবার সে ব্যাকরুমসে প্রমাণ সহ যাবে। যদি প্রমাণ দেখাতে পারে তবে মেরি যেন তার কাছে ক্ষমা চায়। মেরিও বলে ঠিক আছে। এরপর ক্লার্ক মেরির কাছ থেকে চলে যায়। সে চলে আসে দোকানের কর্মচারী ববি এবং ম্যানেজার ক্যাটের কাছে। তাদেরকে ব্যাকরুমসে নিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ টাকার লোভ দেখায়। তারা যেতে রাজি হয়। ক্লার্ক তাদের ক্যামেরা নিয়ে দোকানের বেসমেন্টে দেখা করতে বললে তারা দুজন রাতেই চলে আসে। ক্লার্ক তখন তাদেরকে দেয়ালের অন্য পাশের জায়গাটি সম্পর্কে জানায়। সবকিছু শুনে ক্যাট এবং ববি ভীষণ ভয় পেয়ে যায়। তারা ক্লার্কের কথা বিশ্বাসই করতে পারছিল না। তবে ক্লার্ক ব্যাকরুমসে যাওয়ার দরজাটি আগে থেকেই চিহ্নিত করে রেখেছিল। ক্লার্ক সেই চিহ্নিত জায়গা দিয়ে দেয়ালের অন্য পাশে চলে আসে। তাকে অনুসরণ করে ববিও ওপাশে চলে যায়।
কিন্তু ক্যাট তখনও আসে না। সে খুবই ভয় পাচ্ছিল। ববির ভেতরকার সবকিছু বেশ আকর্ষণীয় লাগে। ব্যাপারটা ক্যাটকে জানালে ক্যাটও এবার ভেতরে চলে আসে। এরপর ক্লার্ক ভেতরের দিকে এগোতে থাকলে ববিকে সবকিছু ক্যামেরায় রেকর্ড করতে বলে। কিছুক্ষণ পর তারা তিনজন এমন একটা ঘরে গিয়ে পৌঁছায় যেখানে কাপড়ের লন্ড্রি ফেলার একটা সুড়ঙ্গ পথ ছিল। ক্লার্ক সেখানে থাকা একটা বেডের সাথে দড়ির একটা মাথা বেঁধে দেয়। দড়ির অন্য মাথাটি ববির কোমরে বেঁধে ববিকে নিচে নামিয়ে সবকিছু রেকর্ড করার জন্য বলে। ববি নিচে নামতে শুরু করলে দেখা যায় পথটি অত্যন্ত খাড়া এবং গভীর ছিল। অনেক নিচে নামার পর ববি শেষ পর্যন্ত মেঝেতে পৌঁছায়। সেখানে প্রচুর পুরনো এবং নোংরা কাপড় চোপড় পড়েছিল। সেই কাপড়ের স্তূপের মাঝেই আমরা মানুষের মতো দেখতে একটা অবয়ব দেখতে পাই। আমরা দেখতে পেলেও ববির চোখ সেদিকে যায় না। সেখানে নিচে আরও একটা ঘর ছিল, যেটার ভেতরটা বেশ অন্ধকার ছিল। সেখানে লাইট অফ অন করা হচ্ছিল, ঠিক যেমনটা ক্লার্কের বেসমেন্টে হতো। হঠাৎ ববি সেখানে কাউকে দেখতে পায়, আর তাকে দেখে ববি মারাত্মক ভয় পেয়ে যায়। চিৎকার করে ক্লার্ককে বলে যেন দ্রুত তাকে উপরে ওঠায়। ক্লার্ক দ্রুত ববিকে উপরে টেনে নিয়ে আসে। ববি এসে তাদেরকে বলে সে নিচে কাউকে দেখেছে। এরপর ববি যখন নিজের কোমর থেকে দড়িটি খুলতেই যাবে, ঠিক তখনই সেই লন্ড্রির সুড়ঙ্গের ভেতর থেকে কেউ একজন দড়িটি ধরে তীব্র জোরে টানতে শুরু করে। সেই টানের চোটে ববিও সুড়ঙ্গের দিকে টেনে হিঁচড়ে চলে যেতে থাকে। ক্যাট এবং ক্লার্ক ববিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই রহস্যময় সত্তাটি ববিকে টেনে নিয়ে চলে যায়। এতে বোঝা যায় রহস্যময় সত্তাটি অনেক শক্তিশালী। দড়িটি এত জোরে টানা হয়েছিল যে ক্লার্ক এবং ক্যাটের পেছনে থাকা বেডটিও সুড়ঙ্গের দিকে এগিয়ে আসতে শুরু করে। এতে করে বেডের ধাক্কায় ক্যাট এবং ক্লার্কও ছিটকে নিচের সেই লন্ড্রি রুমে পড়ে যায়। নিচে পড়ার সাথে সাথেই তারা ববির রক্ত সেখানে দেখতে পায়। যে রহস্যময় সত্তাটি ববিকে টেনে নিয়ে গিয়েছিল, সেই সত্তা ববিকে নিজের সাথে নিয়েই চলে গেছে। ক্যাট তাই ববিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে আর তার পিছনে ছুটে যায়। এদিকে সেই অদ্ভুত সত্তাটি দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে যেতে শুরু করে। তার হাত থেকে বাঁচতে ক্লার্ক ববির ফেলে যাওয়া ক্যামেরাটি তুলে নেয়। এরপর উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে একটা ক্রিসমাস ট্রির কাছে গিয়ে পৌঁছায়। ক্লার্ক সেখানে আসলে একটা হুইল চেয়ার এবং এক অদ্ভুত নারীকে দেখতে পায়। আর এমনটা দেখে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ক্লার্ক এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে সে ক্যাটের গলার আওয়াজ শুনতে পায়, কিন্তু ক্যাটকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই ক্লার্ক একটা টেবিলের উপরে ক্যামেরা রেখে ক্যাটকে খুঁজতে শুরু করে। একটু পরেই ক্লার্ক বুঝতে পারে ক্যাট আসলে দেয়ালের ওপাশে রয়েছে, তবে দেয়ালের কারণে সে ক্যাটকে দেখতে পাচ্ছে না। অন্যদিকে ক্যাট জানায় সে একটা কাঁচের সামনে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ক্লার্ককে সে পরিষ্কার দেখতে পাচ্ছে। অর্থাৎ দুজনের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। এমন সময় হঠাৎ কেউ একজন ক্লার্কের ক্যামেরাটি তুলে নেয়। ক্যাট তখন ক্লার্ককে সাবধান করার চেষ্টা করে। ক্লার্ক পেছনে ঘোরার সাথে সাথেই সিন শিফট করে মেরির দিকে নিয়ে যাওয়া হয়। মেরির একটা স্বপ্নের মাধ্যমে আমরা জানতে পারি তার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি অ্যাগোরাফোবিয়া অর্থাৎ বাইরে যাওয়ার যে ভয়, সেই রোগে আক্রান্ত ছিলেন। এই কারণে তিনি সব সময় আতঙ্কে ভুগতেন এবং মেরিকেও ঘরের বাইরে যেতে দিতেন না। এমনকি ঘরের জানালাগুলোও সব সময় ঢাকিয়ে রাখতেন, যাতে মেরি বাইরেও দেখতে না পায়। মায়ের কারণে মেরির মনেও এই ভয়ের জন্ম হয়, যার ফলে মেরিও বাইরে যেতে ভয় পেত। ঘুম থেকে ওঠার পর মেরি তার ফোনে ক্লার্কের একটা ভয়েস মেইল পায়। সেই মেইলে ক্লার্ক মেরিকে জানিয়েছিল সে তার মনে শান্তি খুঁজে পেয়েছে, সে আর ফিরে আসবে না। ক্লার্ক কোনো ভুল পদক্ষেপ নিল কিনা তা দেখার জন্য মেরি নিজেই তার দোকানে যায়। অন্যদিকে ফিল নামের ওই আসিং কোম্পানির কর্মচারী তার পরিবারের সাথে বসে টিভি দেখছিল। হঠাৎ করে টিভিতে ক্লার্কের একটা বিজ্ঞাপন দেখে ফিল চমকে ওঠে। সম্ভবত এই বিজ্ঞাপনটি দেখেই ফিল জানতে পেরেছিল যে ক্লার্কের বেসমেন্টের ভেতরে ব্যাকরুমসে প্রবেশের রাস্তা রয়েছে, আর এই কারণেই সেখানে গিয়ে তার ঘরের বৈদ্যুতিক তারের সংযোগ বদলে দেওয়া হয়েছিল। এদিকে মেরি ক্লার্কের দোকানের বেসমেন্টে পৌঁছালে দেখতে পায় ক্লার্ক দেয়ালে পেন্সিল দিয়ে একটা দরজার নকশা এঁকেছে, যেখানে হোয়াইট বোর্ডে একটা ম্যাপও তৈরি করা ছিল। মেরি সাহস করে সেই দেয়ালে হাত ছোঁয়াতেই অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার হাত দেয়ালের উপরে চলে যাচ্ছে। এতে মেরি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু তার মনে কৌতূহলও জাগে। তাই সে দেয়াল পার হয়ে অন্য পাশে চলে যায়। এবার ক্লার্কের প্রতিটি কথাই মেরির পুরোপুরি বিশ্বাস হচ্ছিল। তবে অদ্ভুত বিষয় হলো সেখানে কোনো আসবাবপত্র ছিল না। ক্লার্ককে খুঁজতে খুঁজতে মেরির সামনের সিসিটিভি ক্যামেরার সেই ঘরে পৌঁছায়। সেখানে এবার বিজ্ঞাপনের বোর্ডটি ছিল না। এমনকি সিসিটিভি ঘরের ভেতরের দরজাটি প্রচুর আসবাবপত্র দিয়ে বন্ধ করা ছিল। মেরি আরও সামনে এগিয়ে গেলে দেয়ালে অনেকগুলো ছবি দেখতে পায়।
যেখানে জলদস্যুর মতো দেখতে একটা ভয়ানক দানবের ছবি ছিল, যে তার হাতে একজনকে ধরে রেখেছিল। এই দানবটি ছিল ক্লার্কের দোকানের প্রতীক। হঠাৎ করেই সেখানে ক্লার্ক হাজির হয়। ক্লার্ক হাজির হয়ে মেরিকে জানায় এই ব্যাকরুম হলো এমন একটা জায়গা যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে পারে। সহজ কথায়, ব্যাকরুম হলো পৃথিবীর সব জায়গার এবং সব সময়ের একটা সংগ্রহশালা, যা এখানে আসা মানুষদের স্মৃতি থেকে তৈরি হয়। ঠিক তখনই মেরি হলরুম থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এইটা সেই একই সত্তা ছিল যে ববিকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। মেরি ভয় পেয়ে যায়। ক্লার্ক মেরিকে শান্ত থাকতে বলে আর তার দিকে এগিয়ে আসে। সত্তাটি সামনে আসার আগেই ক্লার্ক মেরির গলা টিপে তাকে অজ্ঞান করে দেয়। তখনই সিন শিফট করে মেরির একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মেরির মায়ের মানসিক অবস্থা খারাপ হওয়ার পর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। মেরি সেজন্য একাই নিজেকে সামলিয়ে বড় হয়েছে। এরপর দেখা যায় ব্যাকরুমে মেরির নিজের বাড়ির একটি নয়, বরং বিভিন্ন সময়ের অনেকগুলো হুবহু নকল বাড়ি তৈরি হয়ে গেছে। এর অর্থ মেরির স্মৃতি এবং মানসিক আঘাতও এখন এই ব্যাকরুমের অংশ হয়ে গেছে। একটু পরেই মেরির জ্ঞান ফিরলে সে দেখতে পায় তার সামনে বিকৃত মুখের এক মোটা লোক বসে আছে। ঘরের কোনায় ওই অদ্ভুত নারী এবং হুইল চেয়ারে ওই লোকটিও বসেছিল। ক্লার্ক তাদের সামনেই মেরিকে বলে এতে তার কোনো দোষ ছিল না। ক্লার্ক আরও বলে এই বিকৃত চেহারার মানুষগুলো আসলে এখানে আটকে পড়া মানুষদেরই এক একটি রূপ, যাদেরকে স্টিল লাইফ বলা হয়। এই ব্যাকরুমটি এত বড় যে এটা মানুষদের মনে তো রাখেই, কিন্তু পুরোপুরি নিখুঁতভাবে মনে রাখতে পারে না। তাই সময়ের সাথে সাথে তাদের এই রূপগুলো এমন বিকৃত হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এদের কোনো কষ্ট, আনন্দ, ভয় বা দুঃখের অনুভূতি নেই। এরা শুধু কোনো রকমে বেঁচে আছে। প্রমাণ হিসেবে ক্লার্ক একটা ছুরি দিয়ে সেই মোটা লোকটির ঘাড়ে আঘাত করে দেখায়। ক্লার্ক আঘাত করে বলে এদের খাওয়াও সম্ভব। এরপর ক্লার্ক লোকটির পেট থেকে পাউরুটির মতো একটা জিনিস বের করে সবার প্লেটে পরিবেশন করে। এখানে দেখা যায় ক্যাট ওখান থেকে চলে যেতে চেয়েছিল বলে ক্লার্ক তাকে মেরে তার শরীর ফ্রিজে রেখে দিয়েছে। এরপর ক্লার্ক মেরিকে তার স্ত্রীর অভিনয় করতে বলে, তবে তার আগে সে ওই বিকৃত মুখের নারীর মাথার চামড়া ছুরি দিয়ে ছাড়িয়ে মেরির মাথায় মুকুটের মতো পরিয়ে দেয়। এরপর মেরিকে স্ত্রী হিসেবে বলে সে মদ খেয়ে দেরিতে বাড়ি ফিরেছে, এর জন্য ক্ষমা চাইবে না, কারণ এই বাড়িটি তার নিজের। তখন মেরি তাকে বুঝিয়ে বলে তোমার নিজের ভুল স্বীকার না করাই হলো সবচেয়ে বড় ভুল। সবসময় মদ্যপান করে তুমি চাকরকে দোষ দিতে, চাকরির সমস্যার জন্য দোষ দিতে এই পৃথিবী এবং তোমার স্ত্রীকে। তুমি যখন আর্কিটেক্ট হতে পারলে না, সেটারও দোষ দিলে স্ত্রীকে, অথচ সেই স্ত্রী তোমার পড়াশোনার খরচ চালিয়েছিল। এমনকি তুমি নিজের আচরণের জন্য যখন বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলে, তখনও দোষ স্ত্রীকেই দিয়েছিলে। মেরি এরপর স্পষ্ট জানিয়ে দেয় তুমি নিজেও তোমাকে বদলাতে পারবে না, তাই কোনো থেরাপি দিয়ে লাভ নেই, তোমার বদলানোর কোনো প্রয়োজনও নেই। তুমি যদি নিজেকে সঠিক মনে করো, তবে যেমন আছো তেমনই থাকো। মেরির এই কথাগুলো শুনে ক্লার্ক তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সে এখন আর নিজের জায়গা ছেড়ে যেতে চায় না, কারণ এতদিন পর সে এমন একটা জায়গা পেয়েছে যা দেখতে হুবহু বাড়ির মতো, যেখানে কোনো কোলাহল নেই। সে যা হতে চেয়েছিল এখানে তাই হয়ে থাকতে পারবে। ক্লার্কের সব কথা শুনে মেরি তাকে সান্ত্বনা দিয়ে বলে তাহলে তুমি এখানেই থেকে যাও। এরপর মেরি ক্লার্কের কাছে অনুরোধ করে তাকে যেন মুক্ত করে চলে যেতে দেওয়া হয়। ক্লার্ক নিজের ভুল বুঝতে পেরে মেরিকে সরি জানিয়ে মেরির হাতের বাঁধন খুলে দেয়। তখনই সেই বিকৃত চেহারার নারীটি সেখান থেকে পালিয়ে যায়। ঠিক এরপরেই ওই সত্তাটির আগমন ঘটে, যাকে দেখতে একটা জলদস্যুর মতো লাগছিল। এই সত্তাটি আসলে অন্য কিছু নয়, বরং ক্লার্কের ভেতরের অহংকার, ঘৃণা, রাগ এবং সমস্ত মানসিক ট্রমার একটা বাস্তব রূপ। যেহেতু ক্লার্কের দোকানের প্রতীক ছিল একজন জলদস্যু, তাই সত্তাটি তারই আকার ধারণ করেছিল। তবে এইটা শুধু ক্লার্কের একার আবেগের রূপ ছিল না। এখানে এ পর্যন্ত যত মানুষ এসেছে, এই সত্তাটি তাদের সবারই নেতিবাচক অনুভূতির সংমিশ্রণ ছিল। তবে ক্লার্কের তীব্র ক্ষোভের কারণে এইটা জলদস্যুর মতো এক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ক্লার্ক সেই সত্তাটিকে বলে এই মেয়েটির নাম হচ্ছে মেরি, এখানে সবকিছুই ঠিক আছে, তাদের আর নিজেদের বদলানোর প্রয়োজন নেই। তখন সত্তাটিও শান্ত হয়ে যায়। এরপর সেই সত্তাটি ক্লার্ককে নিজের কোলে তুলে নেয়, ঠিক সেই ড্রয়িংটির মতো যেখানে একটা জলদস্যু কাউকে তুলে ধরেছিল। এরপরে সত্তাটি ক্লার্কের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতে শুরু করে, যা দেখে ভয় পেয়ে যায় মেরি। নিজেকে বাঁচানোর জন্য মেরি দৌড়াতে শুরু করে। এই দৌড়াতে গিয়ে মেরি একটা রুমের দরজা খুলে আরেক রুমে প্রবেশ করলে মেরি তার ছোটবেলার চেনা মহল্লার একটা হুবহু নকল জায়গায় এসে পৌঁছায়। সত্তাটি ক্রমাগত মেরিকে তাড়া করেই যাচ্ছে। মেরি একটা পর্যায়ে ক্লার্কের দোকানের রেপ্লিকায় এসে পৌঁছায়।
সেখানে এসে সে এক্সিট লেখা দরজা ঠিকই দেখতে পায়, কিন্তু বেরোনোর কোনো পথ পায় না। অর্থাৎ দরজাটা আছে, কিন্তু দরজা খুলতেই দেয়াল। এর মধ্যেই সেখানে সত্তাটিও চলে আসে। মেরি সত্তার একটা পায়ে আঘাত করলে সেখানে আসিং কোম্পানির সেট করা একটা ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে করে অটোমেটিক গ্যাসের সিলিন্ডার থেকে চারিদিকে গ্যাস বের হতে থাকে। মূলত আসিং এই ফাঁদটা ক্লার্ক এবং সত্তাটির জন্য সেট আপ করে রেখেছিল, যাতে করে তাদের ধরতে পারে। গ্যাসের কারণে সত্তাটি দুর্বল হয়ে পড়লেও মেরিকে মারার চেষ্টা করছিল। তখন মেরি তার ছোটবেলার ওই হাতের ছাপের টুকরো দিয়ে সত্তাটির মাথায় বারবার আঘাত করে। এরপর দেয়ালের একটা সরু পথ দিয়ে মেরি অন্য পাশে চলে যেতে থাকে। অন্য পাশে আগে থেকে নির্দিষ্ট পোশাকে অবস্থান করছিল আসিংকের কর্মীরা। তারা কাউকে আসা দেখে গ্যাস দিতে থাকে, কিন্তু পরবর্তীতে যখন দেখে ক্লার্ক বা সত্তাটি নয়, তখন তারা থেমে যায়। তবে মেরি ইতিমধ্যেই অজ্ঞান হয়ে গেছে। এরপর জ্ঞান ফিরলে মেরি নিজেকে একটা রিসার্চ ফ্যাসিলিটিতে আবিষ্কার করে। সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা করার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে সে দেখতে পায় আসিংকের লোকেরা শেষ পর্যন্ত সেই ব্যাকরুমের সত্তাটিকে খাঁচায় বন্দি করতে সক্ষম হয়েছে। এরপর ফিল নামের ওই কর্মকর্তা মেরিকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়। মেরি আগে তার কাছে জানতে চায় সে বাড়ি ফিরতে পারবে কিনা। ফিল তখন কোনো স্পষ্ট উত্তর না দিয়ে তাকে এই রহস্যময় জগতের সত্যতা জানায়। সে বলে, এই ব্যাকরুমস একটা লিমিনাল স্পেস। তাদের নিজেদের বৈজ্ঞানিক ভুলের কারণেই এই সমান্তরাল বাস্তবতার সৃষ্টি হয়েছে। ফিলের মতে তাদের কাজ হলো এই লিমিনাল স্পেসে গিয়ে তথ্য সংগ্রহ করা। সে মেরির সাহায্য চায়, কারণ এই জগতে প্রবেশের দরজাগুলো এখন সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজে থেকেই খুলে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন হয়তো কোনো ভূমিকম্পের কারণে পোর্টালটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো গল্পের শুরুতে ব্যাকরুমে দেখতে পাওয়া সেই পাখিটি। এই পাখিটি সাধারণত সমুদ্র সৈকতে পাওয়া যায়, যা ইঙ্গিত করে পৃথিবীর কোনো একটা সৈকতের কাছেও এর প্রবেশদ্বার তৈরি হয়েছে। মুভির একদম শেষ পর্যায়ে ক্যাট এবং ববি মিসিং পোস্টার দেখতে পায়। অন্যদিকে লিমিনাল স্পেসের ভেতরে মেরির একটা স্টিল লাইফ দেখা যায়। সময়ের সাথে সাথে সেইটাও বিকৃত হয়ে যাচ্ছিল। তার মানে বলা যায় এই লিমিনাল স্পেসে বাস্তব দুনিয়ার সব কিছুরই হুবহু কপি তৈরি হচ্ছিল, যেমন মেরির ভাঙা বাড়ি, ক্যাট এবং ববির নিখোঁজ হওয়ার পোস্টার এবং ফ্যাসিলিটির ভেতরে বসে থাকা মেরির হুবহু কপি। যেহেতু মেরি এই লিমিনাল স্পেস ঘুরে এসেছে, তাই তার স্মৃতিগুলো সেখানে স্থবির জীবনের রূপ নিয়েছে। এইটা এখন সেই ব্যাকরুমে মেরির যমজ বোনের মতো আচরণ করবে। এই ব্যাকরুম হলো এমন একটা জায়গা যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সহজ কথায় এটা পৃথিবীর প্রতিটি স্থানের একটা বিশাল বিশ্বকোষ। মুভির শেষটা দেখে এইটাও বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি এই লিমিনাল স্পেসে প্রবেশ করে, আবার সে বাস্তব দুনিয়াতে ফিরেও আসে, তবে ওই রহস্যময় জগতে তার একটা নিখুঁত স্টিল লাইফ তথা রেপ্লিকা তৈরি হবে। বাস্তব জগতে সেই ব্যক্তি যেভাবে চলাফেরা বা আচরণ করবে, ব্যাকরুমের সেই রেপ্লিকাটিও ঠিক একই রকম আচরণ করতে থাকবে। আমরা যে সত্তাটিকে ব্যাকরুমসে দেখেছিলাম সেইটা আসলে একটা ইন্টারডাইমেনশনাল সত্তা, যা এই লিমিনাল স্পেসকে নিয়ন্ত্রণ করে এবং এতে নতুন নতুন জায়গা তৈরি করে। এখানে মূলত ব্যাকরুম এবং ইন্টারডাইমেনশনাল ধারণাটাকে চমৎকারভাবে মিশ্রিত করা হয়েছে। এই সত্তাটির সবচেয়ে বড় ক্ষমতা হলো এইটা মানুষের ভেতরের ট্রমা ও খারাপ স্মৃতিগুলোকে নিজের রূপ বানিয়ে তাদের উপরেই আঘাত হানে, যেমনটা আমরা ক্লার্কের উপরে আক্রমণ করতে দেখেছিলাম। তো এই জটিল মুভিটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।